তো ১১ তারিখ আমি আসলে পুরোটা টাইমই মসজিদে ছিলাম। এবার একটু সময় মসজিদ থেকে বের হই। তো তখন এক ভাইয়া ফোন দিয়ে বলে যে, "তোমার তো রেজাল্ট প্রকাশিত হয়েছে, তুমি ১৫ তম হয়েছো।" আমি বললাম, "আলহামদুলিল্লাহ।" এরপর আব্বু-আম্মুর সাথে কথা বললাম। আব্বুর কাছ থেকে অ্যাপ্রন নিয়ে পড়লাম। এটা আসলে সবচেয়ে আনন্দের একটা মুহূর্ত ছিল, আনন্দঘন মুহূর্ত। তো আসলে এই সাফল্যের জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ শুকরিয়া আদায় করতে হয়। এরপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করতে হয়। এরপর আমি আসলে আমার পিতামাতার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। কেননা তারা জীবনের শুরু থেকে আরকি পিতামাতা আমার পাশে ছিলেন। অনেক প্রতিকূলতার সময়ও আব্বু-আম্মু আমাকে উৎসাহ দিয়েছেন। এরপর অবশ্যই আমার সম্মানিত শিক্ষকগণের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। কারণ তারা যদি না শিখাতেন হয়তোবা আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। পরবর্তীতে মানে মূলত আমি শুরু থেকেই উদ্ভাস উন্মেষের সাথেই ছিলাম। একাডেমিকে আমি বিভিন্ন উদ্ভাসের কোর্স যেমন ফাইনাল মডেল টেস্ট ওগুলাতে অংশগ্রহণ করি এবং ওগুলাতেও মোটামুটি ভালো পজিশনেই ছিলাম। এরপর মেডিকেমিস্ট্রি পরীক্ষায় ভালো স্থান করায় ১ম থেকে উন্মেষের ভাইয়াদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়, যা অ্যাডমিশনের শেষ পর্যন্ত বজায় ছিল। তো উন্মেষ পরিবারের সাথে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ উন্মেষ পরিবারের কাছে। কেননা আমি বিভিন্ন ভাইয়াদের সাপোর্ট থেকে শুরু করে পরীক্ষাগুলো ভালোভাবে অ্যাটেন্ড করার ক্ষেত্রে যখনই ভাইয়াদের সাহায্য চেয়েছি আমি তখনই পেয়েছি। তো এই রেজাল্টের পিছনে আমি অবশ্যই উন্মেষের কাছে অনেক কৃতজ্ঞ। ছোটবেলা থেকেই মূলত যখন আমাকে জিজ্ঞাসা করা হতো, "তুমি বড় হতে কি হতে চাও?" আমি এক বাক্যে বলে দিতাম যে, "আমি ডাক্তার হতে চাই।" মূলত এটা ছোটবেলা থেকেই আমার আব্বু-আম্মু আমাকে উৎসাহ দিত। এর পাশাপাশি ডাক্তারদের যে সাদা অ্যাপ্রন এবং স্টেথোস্কোপ রয়েছে, সেটি আমাকে অনেক বেশি ছোটবেলা থেকেই টানতো যে, ওই অ্যাপ্রনটা আমি একদিন পড়তে চাই, ওই স্টেথোস্কোপটা আমি একদিন গলায় ঝুলাতে চাই। এরপর যখন বুঝতে শিখলাম, তখন দেখলাম আসলে ডাক্তারি হচ্ছে এমন একটা পেশা, যে পেশার মাধ্যমে আমি সরাসরি কোনো মানুষের সেবা করতে পারি এবং আমার মেধা ও জ্ঞানকে মানব সেবার কাজে লাগাতে পারি। আর আসলে একটা মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যদি সুস্থ করা যায়, তাহলে তার মনের মধ্যে যে একটা তৃপ্তি আসে, সেই তৃপ্তিটাই আসলে আমার জন্য একটা দোয়া হিসেবে কাজ করবে। যেটা শুধু দুনিয়াতে নয় বরঞ্চ আখিরাতেও আমার জন্য অনেক সওয়াব বয়ে আনবে আরকি। এ কারণেই আমি সবসময় চেতাম যে আমার মেধাটাকে যাতে আমি সরাসরি মানুষের কাজে লাগাতে পারি এবং একটি আশা ছিল এটাই যে, যাতে বাংলাদেশের সর্বোচ্চ যে চিকিৎসা বিদ্যাপীঠ রয়েছে অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজেরই যাতে আমি শিক্ষার্থী হয়ে ডাক্তার হতে পারি। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো মূলত মূল বই কেন্দ্রিকই হয়ে থাকে। তো সে কারণে আমি ১ম থেকেই ফোকাস দিয়েছিলাম যে মূল বই যাতে আমার ভালো করে আয়ত্তে থাকে। এ কারণে আমি ১৯ থেকে যে লাল সবুজে দাগে বইটি দাগিয়ে দেওয়া হতো, সেই বইটি আসলে ভালোভাবে পড়ার চেষ্টা করতাম। আমার যেটা স্ট্র্যাটেজি ছিল এমন যে, আমি ১ম এ একবার মানে ক্লাস শুরুর আগেই আমি একবার ওই টপিকটি ভালোভাবে দেখে যেতাম। মানে সবগুলো লাইন একবার চোখ বুলিয়ে নিতাম। এরপর ক্লাস করে আসার পর আমি যে লাল সবুজে দাগানো লাইনগুলো আছে সেগুলো বেশি, বেশি আয়ত্তে রাখার চেষ্টা করতাম। যার কারণে পরীক্ষার কিছুদিন আগে যখন আমাকে ফাইনাল রিভিশন দিতে হয়েছিল, তখন আমি লাল কালিতে দাগানো যে লাইনগুলো ছিল ইম্পোর্টেন্ট লাইনগুলো, ওগুলো খুবই তাড়াতাড়ি রিভিশন দিতে পারি এবং পরীক্ষায় সেগুলো অনেকটাই হেল্পফুল ছিল। আমি আসলে মেডিকেল অ্যাডমিশনের শুরু থেকেই উন্মেষের ফুল কোর্সে এনরোলড ছিলাম। যার কারণে আমার ভাইয়াদের ক্লাস করতে তেমন বেশি অসুবিধা হয়নি। আর ভাইয়াদের ক্লাস সম্পর্কে যদি বলতে হয়, তাহলে আমার যতটুকু মনে হয়েছে যে ভাইয়ারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেন ওই টপিকটাকে সহজভাবে উপস্থাপন করতে। আসলে মেডিকেলের ক্লাসগুলো এমনই হওয়া উচিত যে, একটা বিষয় সেটাকে কত সহজে উপস্থাপন করে সেটাকে মনে রাখার মতো বিভিন্ন টেকনিক দিয়ে শিক্ষার্থীদের দেওয়া যায়, সেটাই আসলে ভাইয়াদের উদ্দেশ্য ছিল। আমার মনে হয় ভাইয়ারা সেই উদ্দেশ্য পূরণের যথাসম্ভব তারা সফল হয়েছেন। এরপর মূলত ভাইয়ারা আমাদের মানে অ্যাডমিশন জার্নিটা আসলে মেডিকেল অ্যাডমিশন জার্নিতে অনেক বেশি উৎসাহের প্রয়োজন হয়। কারণ বিভিন্ন ক্ষেত্রে আমাদের আসলে বিভিন্ন হতাশা এসে ভর করে। তো যার কারণে ভাইয়ারা তাদের বিভিন্ন আ অভিজ্ঞতা সম্পর্কে এমনকি এক্সাম হলে কিরকম স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, তারপর তাদের মেডিকেল লাইফ সম্পর্কে বলতেন যাতে আমরা উৎসাহিত হতাম। তো আসলেই ভাইয়াদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কেননা ভাইয়াদের অনেক লেকচারই আমার অনেক কাজে লেগেছে। উন্মেষে আসলে ১ম এই ফুল কোর্সে ভর্তি হওয়ার সাথে, সাথেই আমাকে মাস্টার ক্লাসে অ্যাক্সেস দেওয়া হয়। যার কারণে আমি মানে এইচএসসির আগেই মূলত যখন কোন টপিকে সমস্যা হতো আমি সেই মাস্টার ক্লাসগুলো দেখে নিতাম। মাস্টার ক্লাসে মূলত আমি যেগুলোই সেই টপিকগুলোই দেখতাম যেগুলোতে আমার প্রবলেম হতো। এরপর যখন অফলাইন সার্ভিস শুরু হয়ে যায় মানে এইচএসসির পর, তখন পাশাপাশি উন্মেষ অনলাইন সার্ভিসও শুরু করে। অর্থাৎ অনলাইনে তখন লাইভ ম্যারাথন ক্লাস হতো। লাইভ ম্যারাথন ক্লাস মূলত আমাদের বেসিক থেকে অ্যাডভান্স সব রকমের টপিকই কভার করার চেষ্টা করা হতো। তো আমার যেখানে অ্যাডভান্স প্রবলেম জানার প্রয়োজন হতো, তখন মূলত লাইভ ক্লাস দেখতাম। আবার বেসিকের যদি সমস্যা মনে হতো যে এই টপিকটা আমার একটু ঘাটতি রয়েছে, তখনও মূলত আমি লাইভ ক্লাস থেকে দেখে নিতাম। এর পাশাপাশি উন্মেষের অনলাইন যে ফিচারটা আছে সেটা হচ্ছে অনেকগুলো এখানে এক্সাম দেওয়ার সুযোগ আছে। অর্থাৎ তুমি লাইভ এক্সাম, তারপর প্র্যাকটিস এক্সাম, এর পাশাপাশি আবার মাস্টার ক্লাসে কুইজ এক্সামও দিতে পারো। তো আসলে অনেক বেশি এক্সাম দেওয়ার কারণে আমি যখনই সময় পেতাম তখনই আসলে উন্মেষের ওয়েবসাইটে ঢুকে যেতাম। তারপর সেখানে কোনো একটা এক্সাম বেছে নিয়ে এক্সাম দেওয়া শুরু করতাম। এরপর মূলত উন্মেষের একটা সেবা ১ম থেকেই আমাদের সাথে ছিল সেটা হচ্ছে কিউএনএ সেবা। কিউএনএ সেবাটা হচ্ছে এমন কোনো একটা টপিক যদি তুমি না বুঝো, ওখানে তুমি ওই ছবিটার প্রশ্ন অর্থাৎ প্রশ্নটা তুমি ছবি তুলে দিতে পারবে আবার ভয়েসেও দেওয়া যায়। তো আমি কোনো একটা টপিক না বুঝলে যেমন ধরো আমি অনুশীলনী প্রশ্ন একটা প্রশ্ন পড়তেছি, এটা আমি অ্যান্সারটা আসলে বুঝতেছি না এটা কেন হলো? তখন আমি ছবি তুলতাম।
ছবি তোলার পর আমি সেটা আসলে আপলোড দিয়ে প্রশ্ন করতাম। দেখা যেত যে প্রায় সাথে সাথেই কোনো না কোনো ভাইয়া বা আপু সেটায় আনসার দিয়ে দিচ্ছে এবং তারা আসলে অনেক সময় ভয়েস দিয়ে বা লিখে সেটা দিচ্ছে। আর এটার পর আর আমার তেমন কোনো কনফিউশন এ ঘাটতি থাকতো না আরকি। কনফিউশন আমার পুরোপুরি সলভ হয়ে যেত। মেডিকেল পরীক্ষার জন্য মূলত এক্সামটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা হচ্ছে এক্সামে তোমার যে প্রশ্নগুলো প্র্যাকটিস হয়ে যাবে, এগুলো আসলে বেশি সময় ধরে মাথায় থাকে। আর পরীক্ষার হলে এই প্রশ্নগুলোই তোমার মাথায় সবচেয়ে বেশি কাজ করবে আরকি। তো উন্মেষে আসলে যেটা হতো যে একটা টপিক পড়ানোর পর ১ দিন পরেই সেটার উপর ডেইলি এক্সাম দেওয়া হতো। এই ডেইলি এক্সামে আমার সবসময় টার্গেট ছিল ডেইলি এক্সামগুলোতে ভালো করা। কেননা সেখান থেকে আমি মূলত ধরতে পারতাম যে আমার ওই টপিকে কোথায় গ্যাপ রয়েছে এবং আমি পাশাপাশি সেই গ্যাপটুকু পূরণ করার চেষ্টা করতাম। এরপর উইকলি এক্সামের আগে পুরো সপ্তাহের যে বিষয়টা পড়ানো হয়েছে এগুলো আসলে ভালো করে রিভিউ করা হতো এবং উইকলি এক্সামে মূলত আমাদের সেন্ট্রাল এবং ব্রাঞ্চ মিড দেওয়া হতো। সে কারণে একদম শুরু থেকে আমি ধরতে পারতাম যে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে আমার পজিশনটা আসলে কোথায়। তো আমার মূলত উইকলি এক্সামে টপ 50 র মধ্যেই থাকতো সবসময় এবং উম বেশ কয়েকটা এক্সামে আমি টপ 10 এ ছিলাম। আর আসলে উইকলি এক্সামে যে প্রশ্নটা থাকে এটা আসলে পুরোপুরি মেডিকেল প্রশ্নের অনুরূপ। অর্থাৎ মেডিকেল প্রশ্নে তোমার ধরো যেখানে ওএমআর থাকবে, যেখানে অ্যান্সার শিট থাকবে, এই উইকলি এক্সামেও সেরকমই হয়ে থাকতো। ফুল মেডিকেল কোর্সে ভর্তির শুরুতেই আসলে উন্মেষ থেকে আমাকে মেডিটিক্স এবং প্র্যাকটিস বুক, কোয়েশ্চেন ব্যাংক এসব দেওয়া হয়। তো আমি আসলে ১ম এ মেডিটিক্সটা হাতে নেই। হাতে নিয়ে যা দেখলাম মেডিটিক্সে বিভিন্ন রাইটারের ইনফো গুলো অনেক সুন্দরভাবে টপিক ওয়াইজ সাজানো আছে। পাশাপাশি আবার বিভিন্ন কঠিন যেগুলো জিনিস ছকগুলো রয়েছে সেগুলো মনে রাখার বিভিন্ন টেকনিক দেওয়া ছিল এবং টপিকের নিচে শুধু মেডিকেলের প্রশ্নই নয় বরং ভার্সিটির প্রশ্নও দেওয়া ছিল। আর মেডিটিক্সে বিভিন্ন যেগুলো ইন ইনফরমেশন গুলো আছে এগুলো অনেক কিছুই রঙিন করে বোল্ড করা ছিল। যার কারণে আমাকে মানে সেগুলো আসলে সহজেই মনে থাকতো। এগুলোই বেশি চোখে পড়তো। আর মেডিটিক্সে আসলে সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে যে একবার বই পড়ার পর যদি আমি মেডিটিক্সটা পড়তাম সবকিছু অনেক সহজে আমার মাথায় চলে আসতো। এরপর যদি বলতে হয় প্র্যাকটিস বুক সম্পর্কে, মেডিটিক্স পড়ার পরেই প্র্যাকটিস বুকের প্রশ্নগুলো থেকে প্র্যাকটিস করা যেত। আর এটা বিশেষত হচ্ছে কি যে প্র্যাকটিস বুকের নিচেই অ্যান্সার গুলো দেওয়া থাকতো যার কারণে অ্যান্সার খুঁজতে খুব বেশি আ কষ্ট করা লাগতো না। এবং প্রশ্নগুলোতে শুধু মেইন বই থেকে হতো এমন না, পাশাপাশি যে এক্সট্রা রাইটার গুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্নগুলো হতো। আর এরপর উন্মেষ থেকে যে মেডিকেল প্রশ্ন ব্যাংকটা দেওয়া হতো, আমি আসলে যেকোনো টপিক শেষ করার পরপরই মেডিকেল প্রশ্ন ব্যাংক থেকে ওই টপিকটা দেখে নিতাম যে এই টপিকে কি প্রশ্ন এসেছে বা আসতে পারে। আসলে মেডিকেলের প্রশ্নগুলো আগে যে জায়গা থেকে এসেছে ওই জায়গা থেকে না আসলেও ওই ধরনেরই হয়ে থাকে। এরপর জিকেই প্রশ্ন ব্যাংকে মূলত অনেক কয়েক বছরের এবং বিসিএস শুধু নয়, এর পাশাপাশি ভার্সিটি তারপর এগুলো প্রশ্ন দেওয়া থাকতো। যার কারণে ওই প্রশ্নগুলো আসলে বেশি রিপিট হয় এবং এগুলো থেকে অনেকটা কমন পড়ে। এরপর শেষের দিকে আপডেট ইনফো দেওয়া হয়। আপডেট ইনফো মূলত বিভিন্ন অন্য রাইটারের যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো আবার লাল সবুজে দেওয়া থাকতো। যার কারণে শেষ মুহূর্তে এসে আমাদের আসলে সবটুকু তো আর পড়ার আ সময় ছিল না। আমি মূলত এই যে যেগুলো লাল সবুজে দাগানো লাইনগুলো ছিল ওগুলোই আসলে ভালোভাবে পড়ে নেই এবং পরবর্তীতে সেগুলো আরেকবার রিভিশন দিয়েছিলাম। আর উন্মেষের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অনুশীলনী প্রশ্ন ব্যাংক। এই অনুশীলনী প্রশ্ন ব্যাংক আমাকে আসলে অনেক হেল্প করেছে। আর এই অনুশীলনী প্রশ্ন ব্যাংকটা বিশেষত হচ্ছে এখানেও প্রশ্নের অ্যান্সার গুলো আসলে নিচে দেওয়া। যার কারণে আমি যেটা করতাম যে একটা প্রশ্ন থাকতো ওটা আসলে অ্যান্সারটা হাত দিয়ে ঢেকে রাখতাম। তারপর নিজের মনে অ্যান্সারটা আনতাম যে এটা হতে পারে তারপর মিলাতাম। যার কারণে আমার তখনই একবার করে প্র্যাকটিস হয়ে যেত। আর যেটা পারতাম না সেটা দাগিয়ে রাখতাম। জুনিয়রদের উদ্দেশ্যে আমি এটাই বলব যে তুমি সবসময় চেষ্টা করবে বেশি পরিশ্রম করতে। একটা বিষয় মনে রাখবে যে তুমি পরিশ্রম যেভাবে করবে সেভাবেই ফল পাবে। অর্থাৎ তুমি যদি পরিশ্রমে শর্টকাট খোঁজো তাহলে তোমার রেজাল্টও শর্টকাটে আসবে। তুমি যদি পরিশ্রম যথাসম্ভব করো তাহলে তোমার রেজাল্টও সেইরকম ভালো হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি যথাসম্ভব বিশ্বাস রাখবে। আসলে এমন একটি আমি একজন শাইখের কাছ থেকে শুনেছিলাম, বিষয়টা এমন ছিল যে বান্দা আসলে নিজের সৃষ্টিকর্তার প্রতি যেরকম বিশ্বাস করে সে দিন শেষে সেটাই পায়। অর্থাৎ তুমি যদি বিশ্বাস করো যে সৃষ্টিকর্তা তোমাকে আরো বেশি পরিশ্রমী বানাবেন এবং সে অনুযায়ী তোমাকে ধৈর্য ধরে রাখার ফলটা দিবেন, তাহলে তুমি আসলে দিন শেষে সেটাই পাবে। আর তুমি যদি ভাবো যে তুমি তা পাবে না, তুমি ধৈর্যহারা হয়ে যাবে, তাহলে তুমি আসলে দিন শেষে ধৈর্যহারা হয়ে তোমার আসল যে লক্ষ্য আছে সেটা থেকে বিচ্যুত হবে। তো সবসময় চেষ্টা করবে যে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে যথাসম্ভব পরিশ্রমী হওয়ার এবং তার সিদ্ধান্তের উপর আরকি তার ফয়সালার উপর নিজের বিশ্বাসটুকু বজায় রাখার। 2023 মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষ থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম 50-এ 50 জন এবং ডিএমসিতে 240 জন সহ সর্বমোট 4300+ শিক্ষার্থীর ঈর্ষণের সাফল্য। মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2024-এর অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে।